ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি এবং করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো, এই শুভকামনা করছি। তোমাদের এই করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারণে তোমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং তোমাদের এই পাঠ সুষ্ঠুভাবে চলমান রাখার নিমিত্ত বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ফেসবুক লাইভের চতুর্থ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি যেই সাবজেক্টটি তোমাদের পড়াচ্ছি সেটা হলো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিনস, সাবজেক্ট কোড 66743 এবং প্রবিধান 2016 চতুর্থ পর্ব সকল বিভাগ। উপস্থাপনা হিসাবে আমি বরাবরের মতোই সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এই অধ্যায় অনেক বড় একটা অধ্যায় ছিল। আমি এটার শেষ দিকে কিছু ম্যাথের সমস্যা সমাধানে নিয়ে এসেছি। তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে খাতা কলম নিয়ে এখনই বসে পড়ো তোমাদের পড়ার টেবিলে। তাহলে তোমরা সবাই আমার সাথে যুক্ত হয়েছ, ধন্যবাদ সকলকে। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা যা পারবে আরএল, আরসি এবং আরএলসি সিরিজ ও প্যারালাল সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধানের সূত্রসমূহ জানতে পারবে। 2 নম্বর আরএল, আরসি, আরএলসি সিরিজ সার্কিটের সমস্যা সমাধান নির্ণয় করতে পারবে। 3 নম্বর আরএলসি প্যারালাল সার্কিটের সমস্যার সমাধান নির্ণয় করতে পারবে। যদিও আমি গত ক্লাসে অর্থাৎ 3 নম্বর ক্লাসে আমি তোমাদের এই সূত্রগুলি দিয়েছিলাম, তোমাদেরকে এই সূত্রগুলো আয়ত্ত করতে বলেছিলাম। তোমরা কতটুকু করেছো সাধ্যমতো হয়তো করেছো, কিন্তু করোনার পরিস্থিতির কারণে হয়তো অনেকে করতে পারোনি। তার কারণে আমি আরেকবার এটাকে রিপিট করছি। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর প্রতীক হলো এক্সএল, এর সূত্র হলো টুয়াইস পাই এফএল। 2 ইন্টু পাই, পাইয়ের মান আমরা জানি 3.14, এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির মান বাংলাদেশের 50 সাইকেল পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সির আগে হলো সাইকেল পার সেকেন্ড বা হার্টস, আর এল মানে হলো ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মান তোমার অঙ্কে দেওয়া থাকবে। এই ফ্রিকোয়েন্সির মান কখনো অঙ্কে দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে আমরা 50 ধরে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে হলো এক্সসি, এক্সির সূত্র হলো 1 ডিভাইডেড টুয়াইস পাই এফসি। এই সি মানে হলো ক্যাপাসিটর, ক্যাপাসিটরের মান তোমাদের অঙ্কে দেয়া থাকবে। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের একক ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক ওহম। ইম্পিডেন্স, ইম্পিডেন্স হলো জেড, জেডের সূত্র হলো আর প্লাস জে অফ এক্সএল। যদি লোডটা রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর থাকে তাহলে আর প্লাস জে অফ এক্সএল। আবার ইম্পিডেন্সের সূত্র আর মাইনাস জে অফ এক্সসি। যদি আমার ক্যাপাসিটর লোড থাকে তাহলে হবে আর মাইনাস জে অফ এক্সসি। আবার ইম্পিডেন্সের সূত্র হলো জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। আমরা এখানে এটা হলো আমার মূল সূত্র। কেউ যদি এই সূত্রটা পড়ো, উপরে দুটা না জানো তাহলেও হবে। মনে করো আমার একটা সার্কিটে আর এবং এল আছে, সি নাই, তাহলে সিটা কি 0 বসাবো। তাহলে আমার কি হলো আর প্লাস জে অফ এক্সএল, এটা তো 0। যদি এল লোড না থাকে তাহলে কি লিখবো আর, তাহলে এটা 0 বসে দিব, তাহলে আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস জে অফ এক্সসি। ওকে, তোমরা বুঝতে পেরেছো। মোট কারেন্টের সূত্র হলো I is equal to V into 1/Z। তার মানে কি V/Z, এটাকে আমি 1/Z আঙ্গিকে লিখেছি। কেন লিখেছি? এটা একটা টেকনিক অবলম্বন করেছি যে 1/Z মানে হলো ইম্পিডেন্সের উল্টা।
তাহলে ইম্পিডেন্সের উল্টাটাকে বলা হয় অ্যাডমিটেন্স। তাহলে y = 1/z। তাহলে আমি কারেন্টের সূত্র v × 1/z লিখতে পারি অথবা v × y লিখতে পারি। কারেন্টের একক অ্যাম্পিয়ার। মোট ভোল্টেজ v = IZ, মোট কারেন্ট এবং মোট ইম্পিডেন্সের গুণফল। মোট পাওয়ার, এটা আমরা প্রকৃত পাওয়ার বলতে পারি। মোট পাওয়ার P = VI cos θ। সক্রিয় পাওয়ার, এটাকে আমি Q সাইন দ্বারা বুঝিয়েছি, Q = VI sin θ। এবং আপাত পাওয়ার S = VI। এখানে দেখো প্রকৃত পাওয়ারের একক হলো ওয়াট, আর সক্রিয় পাওয়ারের একক হলো ভার, আর আপাত পাওয়ারের একক হলো VA। এগুলি সব মূল একক। অ্যাডমিটেন্স, ওই যে আমরা বলেছি এখানে অ্যাডমিটেন্স, তাহলে y = 1/z, আর অ্যাডমিটেন্সের একক হলো মোহ। রেজিস্টিভ ড্রপ, যদি তোমার অঙ্কে রেজিস্টিভ ড্রপ চায় তাহলে VR = IR, অর্থাৎ তার ভিতর দিয়ে কারেন্ট এবং তার বাধা আর রেজিস্ট্যান্স। যদি ইন্ডাকটিভ ড্রপ বলে তাহলে VL = IXL, একক কি ভোল্ট। যদি ক্যাপাসিটিভ ড্রপ বলে অনুরূপভাবে VC = IXC ভোল্ট। তাহলে মোট ইম্পিডেন্স, যদি দুইটা শাখা প্যারালালে থাকে তাহলে মোট ইম্পিডেন্সের সূত্র হবে ওই দুইটা শাখার ইম্পিডেন্সের গুণফল উপরে, আর নিচে হবে ওই দুইটা ইম্পিডেন্সের যোগফল। যদি তিনটা লোড অর্থাৎ তিনটা ইম্পিডেন্স যদি প্যারালালে থাকে তাহলে মোট ইম্পিডেন্সের সূত্র হবে তিনটা শাখার ইম্পিডেন্সের গুণফল, নিচে হবে দুইটা গুণফল যোগ দুইটা গুণফল যোগ দুইটা গুণফল। তার মানে হলো টোটাল ইম্পিডেন্স Z হবে Z1 গুণন Z2 গুণন Z3 ডিভাইডেড Z1 × Z2 প্লাস Z2 × Z3 প্লাস Z1 × Z3। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই সূত্রগুলো আমার অঙ্কে কাজে লাগবে। তাহলে আমি একটা অঙ্ক নিয়ে আসছি। একটা অঙ্ক হলো 0.02 কিলো ওহম রেজিস্ট্যান্স ও 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে সংযোগ আছে। 250 ভোল্ট সরবরাহ দেওয়া হলে নির্ণয় করো ক নম্বর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, খ নম্বর ইম্পিডেন্স, গ নম্বর অ্যাডমিট্যান্স, ঘ নম্বর কারেন্ট, ম নম্বর পাওয়ার ফ্যাক্টর, চ নম্বর প্রকৃত পাওয়ার, ছ নম্বর ভেক্টর চিত্র। আমি এমনভাবে অঙ্কটা নিয়ে এসেছি, তোমরা যদি এই সিরিজ সার্কিটের দুইটা অঙ্ক নিয়ে এসেছি, এই দুইটা অঙ্ক যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো RL বা RC সিরিজ সার্কিটে তোমরা অঙ্ক সমাধান করতে পারবে। এবং প্যারালাল সার্কিটের দুইটা অঙ্ক নিয়ে এসেছি, তাহলে তোমরা প্যারালাল সার্কিটের অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। তাহলে ঠিক আছে, আমি শুরু করছি। আমার দেয়া আছে R এর মান 0.02 কিলো ওহম। এটা কিন্তু মূল একক না, তাহলে R এর মানটা আমার মূল একক নিতে হবে। তাহলে কিলো ওহম, এই মানটা যে কিলো ওহম ছিল এটাকে যদি ওহম বানাতে চাই, মূল একক ওহম, তাহলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কি ক্যালকুলেশন করলে 20 ওহম আসতেছে। আর সি ক্যাপাসিটরের মান আছে 100 মাইক্রোফ্যারাড। এই 100 মাইক্রোফ্যারাড, এটা মূল একক না, মূল একক কি ফ্যারাড। তাহলে 100 ইন্টু মাইক্রো যদি ফ্যারাড বানাই তাহলে 10⁻6 দ্বারা গুণ করতে হবে, তাহলে এত ফ্যারাড হয়ে গেল। আর ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট। আমার ক নম্বর চেয়েছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে XC, খ নম্বর চেয়েছে ইম্পিডেন্স মানে Z, গ নম্বর চেয়েছে অ্যাডমিটেন্স মানে Y, ঘ নম্বর চেয়েছে কারেন্ট মানে মোট কারেন্ট, ম নম্বর চেয়েছে পাওয়ার ফ্যাক্টর, এবং চ নম্বর চেয়েছে প্রকৃত পাওয়ার মানে VI cos θ, আর চেয়েছে ভেক্টর চিত্র। তোমরা ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা জানি XC এর সূত্র কি, XC মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 1/2πfc। তাহলে 1/2 গুণন পাই এর মান বসালাম 3.14 গুণন f এর মান দেয়া নাই, তাহলে আমি 50 বসিয়ে দিব, কারণ বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50। আর সি এর মান এখান থেকে আমি বসিয়ে দিব 100 ইন্টু 100 ইন্টু 10⁻6। এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 31.84 ওহম। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলো ওহম। তাহলে এটা আমার একটা অ্যান্সার। আবার চেয়েছে আমার ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্সের সূত্র হলো R - j of XC, যেহেতু এটা রেজিস্টর এবং ক্যাপাসিটর নিয়ে সূত্র,
তাহলে আর মাইনাস জে অফ এক্স সি, তাহলে আর এর মান বসালাম 20, এক্স এর মান হলো 31.84, তাহলে এটা ওহম হয়ে গেল অ্যান্সার। এটাকে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম আছে, এটাকে পোলার ফর্মে করে রাখবো, কারণ আমার গুণ এবং ভাগ করতে গেলে পোলার ফর্মটা বসাবো, আর যোগ করতে গেলে আমি রেক্টেঙ্গুলার ফর্ম বসাবো। তাহলে আমি দুইটা অপশনই আমি রেখে দেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে অ্যাডমিটেন্স y is equal to 1/z, ওকে 1/z। এখন এই z এর মানটা দেখো আমি পোলার ফর্মে বসিয়ে দিয়েছি, কারণ পোলার ফর্মে যে ভাগ করব, তাহলে 1 দ্বারা 37.6 কে ভাগ করলে আমার 0.027 আসতেছে, আর এখানকার অ্যাঙ্গেল হলো নেই, তাহলে 0 ধরতে হবে। তাহলে যেহেতু ভাগ আছে, তাহলে উপরের অ্যাঙ্গেল থেকে নিচের অ্যাঙ্গেল যদি আমি বিয়োগ করি, তাহলে হয়ে যাবে অ্যাঙ্গেল 57.86 ডিগ্রি। তাহলে এটা যেহেতু অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্সের একক কি? মোহ। মোহ মানে ওহমের উল্টা। তাহলে এটা একটা অ্যান্সার। ঘ নম্বর চেয়েছে কারেন্ট। তাহলে আমি কারেন্টের সূত্র জানি I is equal to V/Z। এখন ভির মান বসালাম 250, আর জেড এর মান ওই পোলার ফর্ম বসালাম। এখন 250 থেকে 37.6 কে ভাগ করলে 6.65, এবং উপরে অ্যাঙ্গেল নাই 0 ধরতে হবে। এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল যদি বিয়োগ দেই, আসতেছে 57.86 ডিগ্রি অ্যাম্পিয়ার, কারণ কারেন্টের একক অ্যাম্পিয়ার। অ্যান্সার। ওকে, ওমো নম্বর চেয়েছে পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা, তাহলে cos ইনটু থিটা। এখন এই থিটার মানটা আমি এখানে বসিয়ে দিলাম এই অ্যাঙ্গেলটা, তাহলে 0.53 লিডিং। অ্যান্সার। লিডিং কেন লিখলাম? কারণ এটা ক্যাপাসিটিভ লোড আছে, কোনো ইন্ডাকটিভ লোড নেই, এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা লিডিং লিখব। পাওয়ার ফ্যাক্টর আমরা এইভাবে বের করতে পারি, আর cos থিটা ইজ ইকুয়াল টু r/z। আর এর মান কত? 20, মানে রেজিস্ট্যান্সের মান 20 এবং ইম্পিডেন্সের মান 37.6। এটাকে ভাগ করলে একই রেজাল্ট আসবে, 0.53 লিডিং। অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো? P is equal to VI cos theta, V এর মান বসালাম, I এর মান বসালাম, cos theta এর মান বসালাম, তাহলে আমার আসলো মান 881 ওয়াট। এটা একটা অ্যান্সার। এখন আমার যেহেতু ভেক্টর চিত্র চেয়েছে, তাহলে ভেক্টর চিত্রে যেহেতু সিরিজ সার্কিট, তাহলে কারেন্টকে রেফারেন্স আমি ধরে নিলাম। এখন রেজিস্ট্যান্সের মান কত? 20। কোথায় পেলাম? এই যে টোটাল এই যে ইম্পিডেন্সের এখানে রেজিস্ট্যান্স আছে, এর মান হলো 20। তাহলে রেজিস্ট্যান্সটা থাকে কারেন্টের ইন ফেজে, আর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নিচের দিকে হবে। দেখি ঠিক আছে কিনা। এই যে এক্সসি, তাহলে মানটা কত? 31.84। এটা নিচের দিকে হবে কেন? এই মাইনাসের কারণে। তাহলে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যোগ করলে আমি পেয়ে যাচ্ছি টোটাল ইম্পিডেন্স। তাহলে তোমরা ভেক্টর চিত্রটা অবশ্যই বুঝতে পেরেছো। পরবর্তীতে 3 প্রকার লোড দিয়েছি। রেজিস্ট্যান্সের মান 50 ওহম, ইন্ডাকট্যান্সের মান 0.2 হেনরি ইন্ডাকট্যান্স, এবং ক্যাপাসিটরের মান 100 মাইক্রোফ্যারাড, এবং সিরিজে কানেকশন আছে, 250 ভোল্ট সরবরাহ আছে। নির্ণয় করতে বলছে কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, তারপরে বলছে পাওয়ার, রেজিস্টিভ ড্রপ, ইন্ডাকটিভের আড়াআড়িতে ভোল্টেজ, তার মানে ইন্ডাকটিভ ড্রপ, ক্যাপাসিটিভ ড্রপ, রিঅ্যাক্টিভ পাওয়ার, আপাত পাওয়ার, এবং ভেক্টর চিত্র। এতগুলি আমার টার্ম বের করতে হবে। তাহলে আমার RLC 3টা আছে, তাহলে আমার আর এর মান দেওয়া আছে 50 ওহম, এল এর মান দেওয়া আছে 0.2 হেনরি, আর সি এর মান দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড, ভি এর মান দেওয়া আছে 250 ভোল্ট। ক নম্বর চেয়েছে কারেন্ট মানে আই ওয়াট, খ নম্বর চেয়েছে পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা ওয়াট, গ নম্বর চেয়েছে পাওয়ার ওয়াট, ঘ নম্বর চেয়েছে রেজিস্টিভ ড্রপ মানে ভিআর, ম নম্বর চেয়েছে ইন্ডাকটিভ ড্রপ মানে ভিএল, চ নম্বর চেয়েছে ক্যাপাসিটিভ ড্রপ মানে ভিসি, এবং ছ নম্বর চেয়েছে সক্রিয় পাওয়ার মানে রিঅ্যাক্টিভ পাওয়ার, বর্গের জ নম্বর চেয়েছে আপাত পাওয়ার মানে এস, এবং সর্বশেষ আমার চেয়েছে ভেক্টর চিত্র। তাহলে আমার এল দেওয়া আছে, তাহলে এল মানে তার একক থাকবে হেনরি, তাহলে আমার এক্সেল বের করতে হবে। ইন্ডাকটেন্স দেওয়া আছে, ইন্ডাকটেন্সের কারণে বাধা মানে এক্সেল,
কারণ এক্সেল এর একটা ওহম অর্থাৎ একটা ওহম বানাতে হবে, তাহলে এক্সেল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফসি আমরা জানি। এখানে 2 ইনটু পাই এর মান বসালাম 3.14, ফ্রিকোয়েন্সির মান নাই 50 ধরে নিলাম, আর ইন্ডাকট্যান্সের মান 0.2 হেনরি মূল একক। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসলো 62.8 ওহম। ওকে, এক্সসি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 1/2 পাই এফসি, তাহলে আমি মান বসালাম 2 ইনটু পাই এর মান 3.14 ইনটু ফ্রিকোয়েন্সির মান 50, সি এর মান হলো 100 ইনটু 10 ইনভার্স 6। 10 ইনভার্স 6 করলাম কেন? কারণ এখানে মাইক্রোফ্যারাড আছে, এটাকে ফ্যারাড বানালাম মূল একক। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 31.84 ওহম। জেড মানে ইম্পিডেন্স, ইম্পিডেন্সের সূত্র আমরা জানি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এখন আর এর মান বসালাম 50 প্লাস জে, এক্সএল এর মান হলো 62.8 এবং এক্সির মান হলো 31.84, মান বসালাম। তাহলে আমার আসলো কত? 50 প্লাস এটাকে যোগ বিয়োগ করলে আমরা আসতেছে প্লাস জে অফ 30.96। এটা রেক্টেঙ্গুলার ফর্ম আছে, এটাকে সাথে সাথে পোলার ফর্মে আমি মান ক্যালকুলেট করলাম 58.8 অ্যাঙ্গেল 31.76 ডিগ্রি ওহম। ইম্পিডেন্সের একক ওহম। তাহলে এগুলি আমার বের করতে হবে, কারণ কারেন্টের মান বের করতে গেলে আমার ইম্পিডেন্স দরকার, ইম্পিডেন্স বের করতে হলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দরকার, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলে আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দরকার। তারপরে আমি এই ইম্পিডেন্সের সূত্রটা বের করে নিলাম। তাহলে কারেন্টের সূত্র আমরা জানি I ইকুয়াল টু ভি বাই জেড। ভি এর মান 250 আর জেড এর মান যেটা পেলাম পোলার ফর্মে বসাবো, কারণ এখানে ভাগ করতে হবে। 58.8 অ্যাঙ্গেল 31.76 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে আসলো 250 কে 58.8 দ্বারা ভাগ করলে 4.25, আর উপরের অ্যাঙ্গেল 0, এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল বিয়োগ করলে মাইনাস 31.76 অ্যাম্পিয়ার। এখানে বুঝতে পেরেছো মাইনাস কেন হলো? কারণ উপরের অ্যাঙ্গেল থেকে উপরের অ্যাঙ্গেল 0 থেকে এটা বিয়োগ দিলে আমার বিয়োগ অ্যাঙ্গেলই থাকে। cos থিটা পাওয়ার ফ্যাক্টর cos ইনটু থিটা, থিটার মান কত? এই থিটার মান দেখো তোমরা খেয়াল করো, প্লাস 31.76 ডিগ্রি আর মাইনাস 31.76 ডিগ্রি দিলে একই মান আসবে, কারণ cos মাইনাসের থিটার যে মান cos প্লাসের মান একই মান আসবে। তাহলে আমি আসলো 0.85। ল্যাগিং কেন লিখলাম? এখানে একটা ইম্পর্টেন্ট, কারণ এক্সেল এর মানটা বড়, এক্সির মানটা ছোট। তাহলে এক্সেল এর মানটা যেহেতু বড় তাহলে ল্যাগিং হবে, অথবা cos থিটার মান r বাই z, এইভাবে তুমি করতে পারো। r এর মান হলো 50, z এর মান পেয়েছি আমি 58.8। এটাকে ক্যালকুলেশন করলে একই মান আসলো, একই অ্যান্সার। তোমরা এটাও দিতে পারো, এটাও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তাহলে পাওয়ার বলতে আমরা প্রকৃত পাওয়ার বলবো বা গৃহীত পাওয়ার বলবো। পাওয়ারের সূত্র হলো ভি আই cos থিটা। ভি এর মান 250, আই এর মান 4.25 এবং cos থিটার মান 0.85। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমার আসলো 903 ওয়াট অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপর রেজিস্টিভ ড্রপ ভিআর এর সূত্র হলো আইআর। তাহলে আই এর মান 4.25, আর এর মান 50, এটাকে ক্যালকুলেশন করলে 212.5 ভোল্ট অ্যান্সার। ভিএল ইন্ডাকটিভ ড্রপ মানে আই এক্সএল, আই এর মান 4.25, এক্সএল এর মান 62.8, এক্সএল এর মান এটাকে করলে আসতেছে 266.9 ভোল্ট। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আইএক্সসি, সূত্র হলো আইএক্সসি, তাহলে আই এর মান 4.25, এক্স এর মান 31.84, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 135.32 ভোল্ট। তারপরে আমার চেয়েছে রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র হলো ভিআই সাইন থিটা। তাহলে ভি এর মান 250, আই এর মান 4.25, সাইন থিটার মান হলো 31.76, এটাকে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 559.3 ভার। এখন এই রিঅ্যাক্টিভ একক কি? ভার অ্যান্সার। আর চেয়েছে আপাত পাওয়ার সূত্র হলো ভিআই, ভি হলো 250, আই হলো 4.25, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 1062.5 ভিএ, কারণ আপাত পাওয়ারের একক হলো ভিএ। আমরা এখন ভেক্টর চিত্রে যাই। ভেক্টর চিত্রে আমি যেতে হলে আমি দেখতে পাই যে এক্সেল এর মানটা বড়, এক্স এর মানটা ছোট, তাহলে এক্সেলটা বড়। তাহলে আমরা আগে যে ভেক্টর ডায়াগ্রাম শিখেছি ওরকম একটা ভেক্টর ডায়াগ্রাম এঁকে দেই। তাহলে আমরা
কারেন্টকে রেফারেন্স ধরবো, যেহেতু সিরিজ সার্কিট তাহলে আমি ভিআর ড্রপ কারেন্টের ইন ফেজ হবে, ভিএল ড্রপটা কোন দিকে হবে, উপরের দিকে, যেহেতু বড় বড় দেখিয়েছি। বিসিটা হবে ছোট, যেহেতু ছোট। এখন ভিএল থেকে বিসি বাদ দিয়েছি, এই অংশটা হলো রিঅ্যাক্টিভ ড্রপ ভিএক্স, তার মানে ভিএল এর থেকে বিসি বাদ দিছি। এখন এটা ভিআর এবং এটা ভিএক্স, এই দুটার ভেক্টরিক্যাল যোগফল হলো টোটাল ভোল্টেজ। ভেক্টর চিত্র তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্যারালাল সার্কিটের একটা অঙ্ক নিয়ে এসেছি। একটি প্যারালাল সার্কিটের তিনটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে 4 প্লাস জে অফ 3 ওহম, 3 মাইনাস জে অফ 5 ওহম এবং 6 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ওহম হলে মোট ইম্পিডেন্স ও অ্যাডমিটেন্স কত, ভেক্টর চিত্র অঙ্কন করো। তাহলে Z1 এর মান দেওয়া আছে, অর্থাৎ প্রথম শাখার ইম্পিডেন্স 4 প্লাস জে অফ 3, এটাকে পোলার আছে, এটাকে রেক্ট্যাঙ্গুলার আছে, এটাকে পোলার নিলে 5 অ্যাঙ্গেল 36.9 ডিগ্রি ওহম। ঠিক Z2 আছে 3 মাইনাস জে অফ 5 ওহম, এটাকে পোলার নিলে 5.8 অ্যাঙ্গেল মাইনাস 59 ডিগ্রি ওহম। Z3 আছে 6 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা পোলারে আছে, এটাকে রেক্ট্যাঙ্গুলার নিলে আমার আসতেছে 6 প্লাস জে অফ 0 ওহম। আমরা দুইটা ফর্মে লিখে রাখছি, কারণ কখনো গুণ করতে হবে, কখনো যোগ করতে হতে পারে, কখনো ভাগ করা লাগতে পারে, এই জন্য আমরা দুইটা রেক্ট্যাঙ্গুলার পোলার দুইটা ফর্মে লিখে রাখবো। তাহলে টোটাল ইম্পিডেন্সের সূত্র, যেহেতু তিনটা শাখা আছে তাহলে উপরে তিনটা শাখার গুণফল, নিচে দুইটার গুণফল যোগ দুইটার গুণফল যোগ দুইটার গুণফল। এখন আমি মান বসাবো, যেহেতু গুণ করব তাহলে পোলার ফর্মের মান বসালাম। Z1, এটা Z2, এটা Z3, বুঝেছ? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, এটা Z1 এর মান ইন্টু Z2 এর মান বসালাম, প্লাস Z2 ইন্টু Z3 প্লাস Z1 ইন্টু Z3। তাহলে এই তিনটা যখন আমি গুণ করব তখন মানে গুণ করব, এই 6, এই 5.8 আর এই 5, এটা গুণ করলে আসতেছে 174। আর এই অ্যাঙ্গেল যেহেতু গুণ আকারে, তাহলে এই অ্যাঙ্গেলগুলি সবগুলি যদি যোগ করি আমার আসতেছে -22.1 ডিগ্রি। আর এই প্রথম দুইটা যেহেতু গুণ আছে, তাহলে এই 5 এবং 5.8 এই দুইটাকে গুণ করলে আসতেছে 29। আর এই অ্যাঙ্গেল দুইটা আমার যোগ করলে আসতেছে -22.1 ডিগ্রি, প্লাস এই প্লাস এখানে 5.8 আর হলো 6 আমি গুণ করলে আসতেছে 34.8, আর এই দুটো অ্যাঙ্গেল আমি যোগ করলে আসতেছে -59 ডিগ্রি। এই প্লাস এই প্লাস, এখন এই 5 আর 6 গুণ করলে আসতেছে 30, আর এই অ্যাঙ্গেল দুইটা আমি যোগ করলে আসতেছে 36.9। ওকে, তাহলে জেডটি আসবে, তাহলে যেহেতু যোগ করতে হবে তাহলে এটাকে রেক্ট্যাঙ্গুলার নেব, এটাকে রেক্ট্যাঙ্গুলার আসতেছে 26.9 মাইনাস জে অফ 10.9, এই পোলারটাকে রেক্ট্যাঙ্গুলারে করলে আমার আসতেছে 70.9 মাইনাস জে অফ 29.8। এই পোলারটাকে যদি আমি রেক্ট্যাঙ্গুলারে নেই আমার আসতেছে 24 প্লাস জে অফ 18। উপরেরটা মান ঠিক আছে। এখন নিচেরটা যোগ যেহেতু করব তাহলে এই মানটা 26.9, 17.9 আর 24 আমি যোগ করলে আসতেছে 68.8, আর এই যে -10.9 -29.8 প্লাস জে অফ 18 আমি যোগ করলে আসতেছে -22.7। এখন যেহেতু ভাগ করব তাহলে নিচেরটা রেক্ট্যাঙ্গুলার, সেটাকে পোলার নেব, পোলার নিলে আমার আসতেছে 72.4 অ্যাঙ্গেল -18.3 ডিগ্রি। এখন এই মানের সাথে এই মান ভাগ করলে আসতেছে 2.4, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল বিয়োগ করলে আসতেছে -3.8 ডিগ্রি ওহম। তাহলে বুঝতে পেরেছো কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমার রেক্ট্যাঙ্গুলার নিলে আসতেছে 2.4 মাইনাস জে অফ 0.16 ওহম। তাহলে অ্যাডমিটেন্সের সূত্র হলো 1/z এর মান বসালাম, 1 কে 2.4 দ্বারা ভাগ করলে 0.42, আর 0 অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল বিয়োগ করলে 3.8 ডিগ্রি মহ। অ্যাডমিটেন্সের একক মহ, অবশ্যই অ্যান্সার। তাহলে আমি ভেক্টর চিত্র দেখি, আমি প্যারালাল সার্কিটে ভোল্টেজকে রেফারেন্স ধরবো, তাহলে আমি আর এর মান 2.4, এই যে জেড এর থেকে দেখি যে আর এর মান 2.4 আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান 0.16, তাহলে এটা নিচের দিকে হবে 0.16, এই দুইটার ভেক্টরিক্যাল যোগফল হবে জেড। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের আরেকটা প্যারালাল সার্কিটের তিনটি শাখা আছে,
এবং প্রথম শাখার কারেন্ট আছে 8.5 অ্যাঙ্গেল -30°, এটা মাইনাস অ্যাঙ্গেল 30°, এরকম চিহ্ন থাকলে মাইনাস ধরবো। দ্বিতীয় শাখার কারেন্ট আছে 5.5 অ্যাঙ্গেল 20°, এবং তৃতীয় শাখার কারেন্ট আছে 5.3 অ্যাঙ্গেল 60°। বলছে মোট কারেন্ট এবং পোলার ফর্মে নাও এবং ভেক্টর চিত্রাঙ্কন করো। তাহলে I1 কারেন্টের যে মানটা দেওয়া আছে এটাকে আমি লিখতে পারি 8.5 অ্যাঙ্গেল -30°। এটাকে সাথে সাথে আমি রেক্ট্যাঙ্গুলার লিখে রাখলাম, আসতেছে 7.36 এবং -J/4.25 অ্যাম্পিয়ার। I2 আছে 5.5 অ্যাঙ্গেল 20°, এটাকে রেক্ট্যাঙ্গুলার করলে এত আসবে। I3 আছে 5.3 অ্যাঙ্গেল 60°, এটাকে রেক্ট্যাঙ্গুলার করলে এত আসবে। এখন টোটাল আই, যেহেতু প্যারালাল সার্কিট তাহলে তিনটা কারেন্ট যোগ করতে হবে, তাহলে I1 প্লাস I2 প্লাস I3। এখন যোগের সময় আমি এই রেক্ট্যাঙ্গুলার ফর্মগুলো আমি লিখলাম। এটা হলো I1 এর মান, এটা হলো I2 এর মান, এটা হলো I3 এর মান। তাহলে যোগ করলে আমার এই মানগুলি আসলো 15.18, এবং যে যে যেগুলি আমি যোগ করলে আসলো প্লাস J/2.22 অ্যাম্পিয়ার। এখন এটাকে যদি আমি পোলারে নেই তাহলে আমার আসতেছে 15.34 এবং অ্যাঙ্গেলটা আসতেছে 8.32 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট হলো প্যারালাল সার্কিটে যোগ করতে হবে। যোগ করার সময় আমি এই যে রেক্ট্যাঙ্গুলার ফর্মটা ইউজ করেছি, সাথে সাথে দুইটা ফর্ম ইউজ করে নিলেই আমার সুবিধা। তাহলে আমরা এখন ভেক্টর ডায়াগ্রাম আঁকবো। তাহলে প্যারালাল সার্কিট যেহেতু, তাহলে আমরা ভোল্টেজকে রেফারেন্স ধরেছি। তাহলে I1 কারেন্ট কত আছে 8.5 -30°, তাহলে নিচের দিকে হবে I1, এই যে নিচের দিকে অ্যাঙ্গেলটা যেহেতু মাইনাস। I2 আছে 20°, তাহলে উপরে হবে ভোল্টেজ আছে উপরে হবে 20°। এখন এই দুইটাকে যদি যোগ করি, এটার প্যারালালে I2 এর প্যারালালে আঁকলাম, I1 এর প্যারালালে আঁকলাম, তাহলে এই দুইটার যোগফল হবে I1 যোগ I2, I1 যোগ I2। ওকে, এখন I3 এর মানটা আছে, এটাও লিডিং হবে, তাহলে এই ভোল্টেজের লাইনের 60° উপরে হবে I3। তাহলে এই লাইনটা আমি I1 প্লাস I2 পেয়ে গেছি। এখন I3 গেছি, এখান থেকে I3 এর প্যারালালে আঁকবো, এখান থেকে I1 প্লাস I2 এর প্যারালালে আঁকবো। তাহলে এটা হলো I3, এটা হলো I1 প্লাস I2, এই তিনটাকে আবার দুইটাকে যোগ করলে আমার আসতেছে I1 প্লাস I2 প্লাস I3 টোটাল কারেন্ট। এটার মান কত আসতেছে 15.34 অ্যাঙ্গেল 8.32°, যেটা আমরা আগে স্লাইডে দেখিয়েছি। মোট কারেন্টের মান কত আসছে 15.34 অ্যাঙ্গেল 8.34°। ওকে, তোমরা ভেক্টর চিত্র অবশ্যই বুঝতে পেরেছ। পাঠ মূল্যায়নে আমি কিছু তোমাদের পাঠ মূল্যায়নে নিয়ে এসেছি, এগুলি তোমরা খেয়াল করো এবং আসো আমরা সবাই মিলে দেখি এটা পারি কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা মনোযোগ দাও। আমি 1 নাম্বার নিয়ে এসেছি RLC সিরিজ সার্কিটের ইম্পিডেন্সের সূত্র লেখো। ইম্পিডেন্স, RLC সিরিজ সার্কিটের ইম্পিডেন্স, এটা অবশ্যই আমরা শিখেছি। তাহলে আমরা এখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে Z = R প্লাস J অফ XL মাইনাস XC। তাহলে আমরা Z এর সূত্র শিখেছি R প্লাস J অফ XL মাইনাস XC, যেহেতু R, L এবং C তিনটার সমন্বয়ে এই সার্কিটটা সিরিজ সার্কিট। তাহলে Z R প্লাস J অফ XL মাইনাস XC। ওকে, 2 নম্বরে হলো অ্যাডমিটেন্সের উপাদান দুটির নাম কি? এটা আমরা পূর্বের লেকচারে আমরা শিখেছি। অ্যাডমিটেন্সের দুইটি উপাদান, একটা হলো কন্ডাক্ট্যান্স, একটা হলো সাসেপ্টেন্স। একটা হলো কন্ডাক্ট্যান্স, একটা হলো সাসেপ্টেন্স। আমরা এও জানি যে অ্যাডমিটেন্সের একক কি? অ্যাডমিটেন্সের একক হলো মোহ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল Y। মনে পড়েছে কি? ওকে, তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নে যাই। পাওয়ার ফ্যাক্টরের সূত্রটি কি? পাওয়ার ফ্যাক্টর মনে পড়ে তোমাদের? পাওয়ার ফ্যাক্টর মানে cos θ। তাহলে আমরা দেখি পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি। তাহলে cos θ = R/Z, cos θ = R/Z। R হলো রেজিস্ট্যান্স আর Z হলো ইম্পিডেন্স। তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টরের সূত্র এটা আমরা বুঝে ফেলেছি। এখন আমরা যাই 6 - J of 8, এটা কার মান আছে? 6 মানে রেজিস্ট্যান্স, আর এটা মাইনাস আছে মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান আছে। 8 ওহমটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর এটা প্লাস যেহেতু আছে তাহলে 5 এর মান হলো রেজিস্ট্যান্স, আর প্লাস 10 এর এটার মান হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। বুঝতে পেরেছো কি?
বাড়ির কাজ 3টা অঙ্ক দিয়েছি, তোমরা এই 3টা অঙ্ক বাড়ির কাজ করবা এবং নেক্সট টিচার যে ক্লাসে আছে তাদের দেখাবা এবং এই 3টা অঙ্ক আর 4টা অঙ্ক করলে তোমাদের অবশ্যই এখান থেকে একটা রচনামূলক অঙ্ক থাকবে, তোমাদের কমন পড়বে। এবং আগামী ক্লাসের আলোচ্য বিষয় হলো পাওয়ার হিসাবে জটিল বীজগণিতের প্রয়োগ, 3য় অধ্যায়। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং নেক্সট সেশনে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।